আমি আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 9, পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রেজাল। সো আচ্ছা, যাই হোক। আমাদের আগের চ্যাপ্টার গুলোতে আমরা দেখতাম যে এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়েছে, এমপ্লয়িকে ট্রেনিং দেওয়া হয়েছে, এমপ্লয়ি কাজ করছে। ঠিক আছে, এবং তারও আগে আমরা দেখছিলাম হচ্ছে চাকরির জন্য কিভাবে পরীক্ষা দিতে হয় বা ভাই একটু কিভাবে রেকর্ডিং অন করলে ভালো। রেকর্ডিং। আচ্ছা, আমরা প্রথম শুরুর দিকের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম কিভাবে চাকরির পরীক্ষা নেওয়া হয় বা কিভাবে বেস্ট ওয়েতে চাকরির পরীক্ষা নেওয়া যেতে পারে, এবং এরপরে আমরা দেখছিলাম যে চাকরির পরীক্ষাতে শর্ট লিস্টেড হওয়ার পরে ইন্টারভিউ কিভাবে দেওয়া হয় বা নেওয়া হয়, এবং ওটা পারফেক্ট ওয়েতে কিভাবে নেওয়া যেতে পারে। এবং এরপরে চাকরি পাওয়ার পরে কাজ শুরু করার আগে ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং এর কিছু অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভ অনুযায়ী ট্রেনিং দেওয়া হয় এবং এমপ্লয়িরা কাজ করে। ঠিক আছে, এরপরে যখন কিছু সময় পর্যন্ত কাজ করা হয়ে গেছে, এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল করা হয়। ঠিক আছে, আপনার পারফরমেন্সটা কেমন, আপনার কোম্পানিতে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে কিছু অবজেক্টিভের উপর বেস করে। ঠিক আছে, আপনার এক উদ্দেশ্য ছিল, আপনার কিছু ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস ছিল, ওটার উপর বেস করে আপনার অ্যাপ্রেজাল হবে। আপনি কাজ ঠিকঠাক মতো করছেন কিনা এবং আপনার দায়িত্ব ঠিকঠাক মতো আপনি পালন করছেন কি। ঠিক আছে, সবকিছু বিবেচনা করা হবে। সো ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস যা আপনি পালন করেছেন ওটার উপর বেস করে তোর দিকে দিয়ে লাইফে নাই তো মাথা নেই তো এদিকে গিয়ে তোর দিকে ঘিরে বেশি চেষ্টা করবি যাবো জানি রে। আপনারা মিউট করে খাওয়া দাওয়া করেন, শোনা যাচ্ছে এটা, শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের পারফরমেন্স অ্যাপ্রেজাল প্রসেসটা। ঠিক আছে, আপনার এখানে অ্যাপ্রেজালটা কিভাবে করা হবে সেটা এখানে বলা হচ্ছে। আপনার অ্যাপ্রেজাল তো এমনি এমনি করা যাবে না, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর অবশ্যই থাকা উচিত। ঠিক আছে, আপনার পারফরমেন্স ভালো নাকি খারাপ সেটা বোঝার জন্য অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক থাকা উচিত। ঠিক আছে, আপনার শুরুতে আপনার ওয়ার্ক ওয়ার্ক অর ডিউটিস রিলেটেড স্ট্যান্ডার্ড থাকা উচিত। ঠিক আছে, আপনার এক বছরে পারফরমেন্স কিরকম হওয়া উচিত, এক বছরে আপনার কতটুকু গ্রোথ হওয়া উচিত, এটা অবশ্যই একটা কোয়ান্টিটেটিভ একটা মেজারমেন্ট থাকা উচিত, যার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার পারফরমেন্স ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। ঠিক আছে, আপনার ব্যাংকগুলোতে যদি চাকরি করেন আপনার এরকম দায়িত্ব থাকে যে বছরে এত লাখ টাকা বা এত কোটি টাকা, না কোটি টাকা হয়তো বা হয় না, এত লাখ টাকা আপনার ডিপোজিট আনতে হবে, এতগুলো ক্লায়েন্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, বা আপনার বিজনেস বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, সেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ডে বলা থাকবে। আপনার নতুন এমপ্লয়ি এক বছর যদি কাজ করে আপনার পারফরমেন্স এরকম হওয়া উচিত। ঠিক আছে, ওটার উপর বেস করে আপনার পারফরমেন্সটা দেখা হবে। ঠিক আছে, অ্যাসেসিং এমপ্লয়িজ এমপ্লয়িজ পারফরমেন্স রিলেটিভ টু স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, পারফরমেন্সটা যখন দেখা হলো স্ট্যান্ডার্ডের অনুসারে, স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হলো হচ্ছে গিয়ে আপনার 10 লাখ টাকা ডিপোজিট আনা লাগবে, আপনি এনেছেন হচ্ছে গিয়ে 9.5 লাখ টাকা। আপনার কিছুটা ডেফিসিয়েন্সি আছে,
অথবা হতে পারে আপনার 10 লাখ টাকার টার্গেট ছিল, আপনি 10.5 লাখ টাকা আপনি নিয়ে আসছেন। সো আপনি টার্গেটটা রিচ করছেন এবং টার্গেট থেকে বেশি পারফরমেন্স করছেন, ঠিক আছে, ইটস এ গুড পারফরমেন্স, ঠিক আছে। সো যেটাই হোক, সো এটার উপর বেস করে কিন্তু আপনাকে ফিডব্যাক দেওয়া হবে যে আপনার পারফরমেন্স ভালো হলো নাকি খারাপ হলো। সো এটার উপর বেস করে যদি হয় ভালো কিছু, ভালো কিছু যদি হয় তাহলে হবে হচ্ছে গিয়ে আপনাকে পজিটিভ ফিডব্যাক। সো আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, বোনাস হতে পারে, বা আপনার পজিশনটা পার্মানেন্ট হতে পারে, ঠিক আছে। সো পার্মানেন্ট পজিশন এটাও হতে পারে যদি টেম্পোরারি পজিশনে আপনি চাকরি নিয়ে থাকেন। আর যদি হয় নেগেটিভ ফিডব্যাক, সো কি কি বিষয় আপনার ইমপ্রুভমেন্ট করা দরকার সেটা ওরা বলে দিল, ঠিক আছে। সো ইমপ্রুভমেন্ট এরিয়াস, সো এটা বলে দিতে পারে, ঠিক আছে। আমি যদি খুবই সহজ ভাষায় সামারি করি, আমি এইভাবে আর কি প্রসেসটা বলতে পারি, ঠিক আছে। তো আপনার কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড থাকবে, আপনি যেই দায়িত্বের জন্য বা যেই পজিশনের জন্য আপনি চাকরি নিয়েছেন, সো সেই পজিশনের অপারেশনের কিছু স্ট্যান্ডার্ড থাকবে, সো একটা বেঞ্চমার্ক থাকবে যেটা অনুসারে আপনার পারফরমেন্সটা মেজার করা হবে। সো আপনার পারফরমেন্স ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে বোঝা যাবে আর কি, ঠিক আছে। তো আমি এমনিতেই একটা জাজমেন্ট দিয়ে দিতে পারি না যে আপনার পারফরমেন্স ভালো বা আপনার পারফরমেন্স খারাপ, ঠিক আছে। অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বা এভারেজ একটা ইন্ডিকেটর বা প্যারামিটার থাকা উচিত, ওটার সাথে তুলনা করে আপনার পারফরমেন্স ভালো নাকি খারাপ ওটা বলা হবে, ঠিক আছে। তো এরপরে আপনার যদি পারফরমেন্স ভালো হয়, দেন আপনি পজিটিভ রিইনফোর্সমেন্ট পাবেন, দ্যাট মিনস স্যালারি বাড়তে পারে, হতে পারে আপনার পজিশনটা পার্মানেন্ট হলো, অথবা আপনার একটা পার্মানেন্ট কন্ট্রাক্ট করা হলো, বা আপনাকে অ্যানুয়াল বোনাস দেওয়া হলো, ঠিক আছে। অনেক কোম্পানি, সরকারি কিছু কোম্পানি আছে, গ্যাস, ইলেকট্রিসিটি, পাওয়ার, এই সেক্টর গুলোতে কিছু কিছু কোম্পানি বছর শেষে বোনাস দেয়, ঠিক আছে, পারফরমেন্স বোনাস দেয়। পারফরমেন্স ভালো হয় অথবা কোম্পানি প্রফিটে ভালো করে সেই কারণে বোনাস দেয়, ঠিক আছে। আবার স্টক মার্কেটের দুই একটা কোম্পানি আমি জানি অ্যানালিস্ট পজিশন বা রিসার্চ পজিশনে যেটা করে, বছর শেষে আর কি ওদেরকে বোনাস দেওয়া হয়, ঠিক আছে, পারফরমেন্স বোনাস বলে ওটাকে। সো ওরা বিজনেসে ভালো করছে, মানে কোম্পানি ওভারঅল বিজনেসে ভালো করছে, এর জন্য অবশ্যই এমপ্লয়িরা তাদের কাজের মাধ্যমে কিন্তু হেল্প করছে, ঠিক আছে। সো তাদেরকে যদি আহ, মানে কোম্পানি যদি বুঝতে পারে যে আপনার পারফরমেন্সের কারণে কোম্পানির পারফরমেন্স ভালো হয়েছে, সো এটা যদি মেজার করা যায়, সো আপনি ধরেন খুব সহজ ভাষা এখানে, স্টক মার্কেটের অ্যানালিস্ট পজিশনের জন্য আপনার পারফরমেন্স ভালো কি খারাপ এটা বোঝার জন্য খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আপনি বেশি ক্লায়েন্ট নিয়ে আসছেন, এটা একটা ইন্ডিকেটর হতে পারে আপনার মাধ্যমে ক্লায়েন্ট আসছে বা আপনার মাধ্যমে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। এখন স্টক ব্রোকারেজ গুলোতে যেটা হয়, সো আপনি বেশি, আপনি হয়তো 100 কোটি টাকার ক্লায়েন্ট নিয়ে আসছেন, সো ওটা দিয়ে যদি মার্কেটে ইনভেস্ট করা হয়, কোম্পানি কমিশন পাবে, ঠিক আছে, ব্রোকারেজ কমিশন হয়তো পাবে। সো ব্রোকারেজ কমিশন অবশ্যই বেশি পাবে যদি 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায়। মানে আরেকজন এমপ্লয় নিয়ে আসে 1 কোটি টাকা, কথার কথা, সো 1 কোটি টাকার উপরে 0.5% কমিশন খুবই কম, কিন্তু 100 কোটি টাকার উপরে কমিশন কিন্তু খুবই বেশি। সো একজনের পারফরমেন্স যে ভালো সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আবার এমন হতে পারে একজনের রিসার্চ বা অ্যানালাইসিস খুবই ভালো, সো সে মার্কেটের ব্যাপারে যে প্রেডিকশনটা দিছে সেটা খুবই ভালো ছিল, ঠিক আছে। সো এটার উপর বেস করে যে অপারেশনস বা ইনভেস্টমেন্ট করা হয়েছে ওটার কারণে কোম্পানির অনেক প্রফিট হয়েছে, ঠিক আছে। সো এটা পারফরমেন্স মেজারমেন্টের ক্ষেত্রে অনেক ভালো একটা প্যারামিটার হতে পারে। সো এক এক কোম্পানিরই কিন্তু এক এক ধরনের বেঞ্চমার্ক থাকে, ঠিক আছে, এটার উপর বেস করে পারফরমেন্স অ্যাপ্রেজাল হয়। কিন্তু সব কোম্পানিতে এই ধরনের মানে ফিডব্যাকের ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। অনেক জায়গায় হচ্ছে কি আপনাকে জাস্ট মুখেই প্রশংসা করলো যে আপনি খুবই ভালো অ্যাসেট, এভাবে কাজ করে যান, আপনার ভবিষ্যৎ ভালো, এটা আর কি মোটিভেটিং কোনো ফ্যাক্টর। কিছু কোম্পানি আছে আপনি ভালো কাজ করতেছেন এর কারণে আপনাকে আর কাজ বেশি ধরাই দিবে, বুঝছেন। সো আপনার কোনো পজিটিভ রিইনফোর্সমেন্ট নাই, কোনো কম্পেনসেশন নাই, উল্টা আর কি আপনাকে কাজ বেশি দেওয়া হয়। সো এক একটা কোম্পানিতে কিন্তু মোটিভেশন কিন্তু মানে ডিফারেন্ট হয়, ঠিক আছে, আপনি চাইলেও কাজ করতে যাবেন না। কিছু কোম্পানিতে আছে এমপ্লয়িরা বা সুপারভাইজাররা কাজকর্ম পারে না, সো এমপ্লয়িরা যতটুকু কাজ পারবে ওটার উপর বেস করে সুপারভাইজাররা ক্রেডিট নেয়, ঠিক আছে। সো আপনি যদি অনেক মেধাবী এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি কাজ করতেছেন, সো আপনার পারফরমেন্সের উপর বেস করে সুপারভাইজাররা ক্রেডিট নিচ্ছে, সো আপনার পারফরমেন্স যখন ভালো হবে সুপারভাইজাররা কিন্তু আপনাকে অবশ্যই অত বেশি সমীহ করবে না। তারা আহ, কোনোভাবে বোঝানোর চেষ্টা করবে যে কাজটা মোটামুটি ছিল, আপনার ভালো হয়েছে, আরো ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, এবং ক্রেডিটটা ওরাই নিবে। যদি কোনো
রিইনফোর্সমেন্ট নেওয়ার বিষয় থাকে সেটা ওরাই নেবে, আপনাকে হয়তো বা দিবে না। তো এরকম কোম্পানিও কিন্তু আছে বাংলাদেশে, ঠিক আছে। তো এটা অনেক বেশি, আচ্ছা আমি দেখছি অনেক চোখে পড়ছে, সব কোম্পানিতে হয়তো বা আমি জানি না সব কোম্পানির ব্যাপারে, কিন্তু বেশ কিছু কোম্পানি এই বিষয়টা আছে। আবার বোনাস দেওয়ার বিষয় বা ফেয়ারলি কম্পেনসেটেড হওয়ার যে বিষয়টা, বা স্যালারি ঠিকঠাক মতো ইনক্রিমেন্ট হচ্ছে এই বিষয়টা, এটাও ভালো ভালো কোম্পানিতে আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সবার আর কি ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ হয় না। সো এই জন্য আপনারা পুরো ব্যাচ মিলে হয়তো বা মিক্সড একটা এক্সপিরিয়েন্স আপনারা ফেস করবে। তো যাই হোক, সো অ্যাপ্রেজাল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো অ্যাপ্রেজাল কেন করবেন, ঠিক আছে। সো ওয়াই অ্যাপ্রাইজ পারফরমেন্স, ওকে। সো আপনার আপনারা আছেন তো, তাই না? जी सर। ওকে, ঠিক আছে, মাঝে মধ্যে একটু বলেন। সো অ্যাপ্রেইজাল মেইনলি দরকার হচ্ছে গিয়ে, ধরেন আপনাকে 1 বছরের জন্য টেম্পোরারি পজিশনে হায়ার করা হয়েছে, এরপরে আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনাকে পার্মানেন্ট পজিশন দেওয়া হবে, ঠিক আছে। সো আপনার এই পার্মানেন্ট পজিশনে নিয়োগ দেওয়া ঠিক হবে কিনা, এটার জন্য কিন্তু আপনার পারফরমেন্স অ্যাপ্রেজাল করা গুরুত্বপূর্ণ, পারফরমেন্স ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আবার স্যালারি ইনক্রিজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আপনার স্যালারি বাড়বে কিনা, ঠিক আছে। স্যালারি ইনক্রিজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা আমাদের সবচেয়ে বেশি মোটিভেটিং ফ্যাক্টর, ঠিক আছে। কনসিডারিং এনভায়রনমেন্ট ভালো এবং আপনি ঠিকঠাক মতো চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করতেছেন, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক আছে, সো এরকম সিচুয়েশনে অ্যাপ্রেজালের মেইন উদ্দেশ্য হবে আপনার জন্য হচ্ছে স্যালারি ইনক্রিজটা। কারণ হচ্ছে কি অন্যান্য ফ্যাক্টরে আপনি স্যাটিসফাইড মোটামুটি, সো আপনাকে যদি এখন স্যালারি ইনক্রিজ করে দেওয়া হয়, আপনার যে কাজের ধরন বা আপনার যে পারফরমেন্স, আপনি তো জানেন যে আপনি কতটুকু খাটাখাটনি করছেন, সো ওটার উপর বেস করে আপনি হয়তো বা চিন্তা করতেছেন আমার স্যালারি বাড়া উচিত। সো অ্যাপ্রেজাল হওয়ার পরে অ্যাপ্রেজাল যদি ঠিকঠাক মতো হয়, আপনি এক্সপেক্ট করবেন আপনার স্যালারি বাড়বে, ঠিক আছে। সো আপনার স্যালারি বাড়বে বা আপনার প্রমোশন হবে, বা ওই যে পার্মানেন্ট পজিশনের জন্য রিটেনশন ডিসিশন, মানে আপনার যদি টেম্পোরারি কোনো পজিশনে আপনি নিয়োগ পেয়ে থাকতে পারেন, তখন ওই সময় অ্যাপ্রেজালের মাধ্যমে আপনার পজিশনটা পার্মানেন্ট হলো, ঠিক আছে। সো এটা হলো নেক্সট যে বিষয়টা, আপনার পারফরমেন্সের উপর বেস করে কোম্পানি গোলস ঠিক আছে কিনা। সো কোম্পানি গোলস ঠিকঠাক মতো মেনটেন করা হচ্ছে কিনা এটা দেখা হবে, ঠিক আছে। সো আপনার পারফরমেন্সটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, কোম্পানির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সো আপনি ঠিকঠাক পারফরমেন্স করতেছেন মানে হচ্ছে কি কোম্পানি আগে যাচ্ছে, তাই না? সো আপনার পারফরমেন্স ভালো মানে কোম্পানি ভালো করতেছে। সো কোম্পানির পারফরমেন্স ওভারঅল ভালো হচ্ছে কিনা সেটা কিন্তু আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো কোম্পানি গোলস এন্ড পারফরমেন্স এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু আপনার পার্সোনাল পারফরমেন্সের উপর ডিপেন্ড, মানে সবকিছু আপনার পার্সোনাল পারফরমেন্সের জন্যই অ্যাপ্রেস করা হয়, ব্যাপারটা ওরকম না, কোম্পানির বিষয়টাও দেখা হয়, ঠিক আছে। সো এরপরে আপনার যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, কোনো ডেভেলপমেন্ট দরকার হয়, ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার সবসময় যে পারফরমেন্স ভালো হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয়, এমন হতে পারে আপনার একার পারফরমেন্স খারাপ এই কারণে পুরো ডিপার্টমেন্টটাই আহ কি বলে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তো হতে পারে। তো আপনার একার পারফরমেন্স খারাপ এই কারণে পুরো সেলস কমে যাচ্ছে, ঠিক আছে, এটা হতেই পারে। তো আপনার ব্যবহার খারাপ সেটাও হতে পারে, তো এটা হতে পারে। এরপরে আপনার স্ট্রেংথস উইকনেস কি আছে এটা আইডেন্টিফাই করা বিষয় হতে পারে। আপনাদের বইতে এখানে স্যাম্পল ফ্যাকাল্টি এভালুয়েশন সার্ভে, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? जी सर। जी सर। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম মনে হচ্ছে, সো যদি আপনারা শুনতে না পান আমাকে সঙ্গে সঙ্গে জানেন বা এখানে টেক্সট করে, ঠিক আছে। সো ঠিক আছে, সো এখানে আপনাদের এখানে স্যাম্পল একটা ফ্যাকাল্টি এভালুয়েশন সার্ভে দেওয়া আছে। আমি জানি আপনাদের ফ্যাকাল্টি এভালুয়েশন আপনারা করেন না, বাট হয়তো বা ভবিষ্যতে আপনাদের সুযোগ হবে। সো এখানে কি কি পয়েন্ট বলা আছে, ঠিক আছে। সো আপনারা অ্যাপ্রেজাল আপনারাই হয়তো বা করবেন, কারণ এখানে তো আমাদের খুব বেশি স্টেক হোল্ডার নাই, স্টুডেন্ট আর টিচার, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে আইটেম গুলো কি কি, দ্য ইনস্ট্রাক্টর ওয়াজ প্রিপেয়ার্ড ফর হিজ অর হার লেকচার্স, ঠিক আছে। সো ফ্যাকাল্টি প্রিপারেশন নিছে কিনা, ঠিক আছে, তো এটা একটা বিষয়। এরপরে কি আছে,
আপনার কোর্স অবজেক্টিভের সাথে কনসিস্টেন্ট কিনা, ঠিক আছে? সো আপনার কোর্সের যে অবজেক্টিভ ছিল ওটার সাথে আপনার কনসিস্টেন্সি আছে কিনা, মানে ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি বলতেছি। সো ফ্যাকাল্টি আপনাকে ফেয়ার ফেয়ার ওয়েতে গ্রেড করেছে কিনা, ঠিক আছে? সো ফেয়ার গ্রেডিং, ঠিক আছে। সো আমাদের এটা নিয়ে অনেক কমপ্লেইন থাকে। আহ, এরপরে কি আছে, কেয়ারফুলি প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজ দ্য কোর্স, ঠিক আছে। তো অনেক সময় এরকম হয় যে আপনার কোর্সটা এত অগোছালো, মানে অগোছালো ভাবে সাজানো হচ্ছে, তো আপনি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোন কন্টেন্ট পড়বেন আপনি বুঝতেছেন না। ইভেন ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটাও আপনি বুঝতেছেন না। সো এটা অর্গানাইজিং এর একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। সো অ্যাভেলেবল ইন অফিস আওয়ার্স, ঠিক আছে। সো আচ্ছা, ভালো কথা, আমি অফিস আওয়ারে খুব বেশি অ্যাভেলেবল থাকতে পারি না, কারণ অফিসের মানে রুমে অনেক সমস্যা। আমার বাইরে থাকতে হয়, ডিপার্টমেন্ট অফিসে থাকি, ঠিক আছে। সো দেখা করতে হলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিলে বেটার, ঠিক আছে, যদি আপনারা আমাকে না পেয়ে থাকেন অফিসে। তো যাই হোক, এখানে প্রিপারেশন নেওয়ার বিষয় আছে, কোর্স অবজেক্টিভের সাথে অ্যালাইন করে পড়ানো হচ্ছে কিনা এর একটা বিষয় আছে, আপনার গ্রেডিংটা ফেয়ার হচ্ছে কিনা, আপনাকে মার্কস যেটা দেওয়া হচ্ছে ওটা ফেয়ার ওয়েতে গ্রেডিং করা হচ্ছে কিনা, বা সবাইকে সিমিলার ওয়েতে গ্রেডিং করা হচ্ছে কিনা, ঠিক আছে। সো এরপরে হচ্ছে গিয়ে অনলাইন ইনকোয়ারিজ বা ইনকোয়ারিজ যেটা, সেটা দেওয়া হচ্ছে কিনা। তো আপনাকে আপনি ফ্যাকাল্টিকে যে কোয়েশ্চেন করতেছেন ওটা রিপ্লাই পাচ্ছেন কিনা, ঠিক আছে, এটা একটা হতে পারে। এটা খুবই হার্শ, কারণ এত দেখারও টাইম নেই অনলাইনে কে কি মেসেজ দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ইন টার্মস অফ নলেজ, আচ্ছা নলেজ ঠিক আছে কিনা, আর ওভারঅল রেটিং কত দিবেন, ঠিক আছে। সো এটা, সো হ্যাঁ, স্টুডেন্টরা এটা পাইলে অনেক খুশি হতো, ওরা নিজেদের যে মনোভাব বা ফিলিংস সেটা খুব ভালো করে প্রকাশ করতে পারতো। অনেকে রাগ, ক্ষোভ, অভিমান, বা যদি আপনারা সন্তুষ্ট থাকেন সেটা আপনারা এক্সপ্রেস করতে পারতেন, হয়তো বা ফিউচারে হয়তো বা আসবে, ঠিক আছে। তো চেষ্টা করা হচ্ছে এটা নিয়ে আসার, ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন। তো আপনারা হয়তো বা নিয়ার ফিউচারে পেয়ে যাবেন, ঠিক আছে। আর কোনো ফ্যাক্টর আপনারা নিয়ে আসতে চান এখানে অ্যাপ্রাইজালের মধ্যে? এই আপনারা আছেন? जी सर। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। বুঝছি আপনাদের আর কোনো ফ্যাক্টর নিয়ে আসার নাই, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল বললাম। এরপরে হচ্ছে গিয়ে হাউ টু সেট এফেক্টিভ গোলস, সো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা এমপ্লয়ি তার অবশ্যই একটা গোল থাকা উচিত। ওই যে আমি ট্রেনিং এর চ্যাপ্টারে আমি কিন্তু বারবার এই কথাটা বলতেছিলাম। সো গোল বা অবজেক্টিভ বা টার্গেট এটা খুবই স্পেসিফিক এবং মেজারেবল হওয়া উচিত, ঠিক আছে। সো এটা স্পেসিফিক না হলে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে পারফরমেন্স। এখন আপনি, আপনাকে বলা হচ্ছে তুমি পারফরমেন্স ভালো করো, বেস্ট অফ লাক, তোমার সাধ্য মতো ভালো করো, এটা কোনো কিন্তু মানে টার্গেট হতে পারে না। So আপনি কতটুকু ভালো করবেন, সো আপনার একটা টার্গেট থাকা উচিত, একটা রিজনেবল মেজারমেন্টের একটা টার্গেট থাকা উচিত, ঠিক আছে। সো আপনার বিজনেস এতটুকু বাড়াবেন বা এতটুকু বিক্রি করবেন, বা আপনি যদি রিসার্চার হন এতগুলা রিপোর্ট বানাবেন, বা আপনি এতগুলা বই পড়া শেষ করবেন, বা নলেজ এভাবে বাড়াবেন, বা স্টুডেন্ট যদি হন আপনি এত সময়ের মধ্যে এতগুলো পড়াশোনা শেষ করবেন, এই সেমিস্টারে 2 মিড টার্ম মিলে আপনি এভারেজে এত পাবেন, ফাইনালে এত মার্কস পাবেন, ঠিক আছে, বা সিজিপিএ আপনি 3.5 বা তার আশেপাশে রাখবেন। এটা আপনাদের জন্য মেজারেবল বা স্পেসিফিক একটা গোল হতে পারে, ঠিক আছে। সো এটা যদি আপনি মেনটেন করেন দেন আপনার জন্য পারফরমেন্স অ্যাপ্রেজালটা মোটামুটি ঠিক আছে। কারণ আপনার যদি মেজারেবল ওয়েতে আপনার গোল বা টার্গেট না থাকে তখন কিন্তু আপনার অ্যাপ্রেজালটা করা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। সো এমনও হতে পারে কিছু মানুষের জন্য 3.5 ব্যাপারটা খারাপ, ওরা অনেক বেশি মেধাবী বা অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু ওদের 3.8 বা 9 পাওয়া উচিত ছিল, সে 3.5 পাচ্ছে, তার জন্য কিন্তু এটাও কিন্তু লেট ডাউন, বা এটা কিন্তু তার জন্য খারাপ হতেই পারে। আবার কিছু মানুষ আছে যে পড়াশোনা করে নাই কিন্তু অনেক বেশি সিজিপিএ পেয়ে গেছে, কিভাবে পেয়েছে তারাই ভালো জানে। সো এটা কিন্তু তার জন্য কিন্তু পারফরমেন্স অ্যাপ্রেজালে কিন্তু একটা ভালো একটা ইন্ডিকেটর, সে আসলে পারতেছে ভালো, যে যেভাবেই হোক সে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতেছে, ঠিক আছে। সো এটা হতে পারে। সো আপনার কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ টার্মসে থাকবে
সো এখানে আপনার টার্গেট ডেটস অথবা ডেডলাইনস থাকবে। তো আপনার ডেডলাইনের মধ্যে আপনি কি কি কাজ করতে পারতেছেন সেটা একটা বিষয় আছে, ঠিক আছে। সো এরপরে আছে আপনার চ্যালেঞ্জিং বা ডুয়েবল গোলস, ঠিক আছে। এরপরে লাস্টে যেটা আসতেছে এনকারেজ পার্টিসিপেশন, ঠিক আছে। সো আপনাকে যদি টার্গেট ধরায় দেওয়া হয়, এটা নিয়ে আপনি ডিস্যাটিসফাইড থাকতেই পারেন। এটা যদি আনরিজনেবল হয়ে থাকে, তো আপনি কিন্তু ডিস্যাটিসফাইড হয়ে যাবেন যদি আপনার সাথে পরামর্শ না করে বা পার্টিসিপেটরি কোনো মিটিং না করে আপনাকে একটা টার্গেট ধরায় দেওয়া হয়। সেটা কিন্তু আপনার জন্য ভালো না, বা আপনি এটা তো স্যাটিসফাইড হবেন না। আপনি কমপ্লেন করবেন যে এটা আনরিজনেবল, সে চিন্তা না করে ম্যানেজার দিয়ে দিছে, বা টিচার চিন্তা না করে আমাদের উপর প্রেশার দিয়ে দিছে। সো বেটার হতো কি আপনার সাথে যদি কথা বলে নেওয়া হতো, একটা মিটিং করে নেওয়া হতো, পার্টিসিপেটরি একটা মিটিং করা হতো, যার মাধ্যমে আপনার জন্য রিজনেবল এবং চ্যালেঞ্জিং টার্গেট কি হতে পারে সেটা আপনারাই যদি ওপিনিয়ন দেন এবং একমত হন। তো সবাই মিলে একমত হওয়া পসিবল না, 50 জনের মিটিং করলে একজন অবশ্যই বিরোধ করবে। কিন্তু মানে অন এন এভারেজ মোস্ট অফ দা পিপল যদি একমত হয়, তখন ওই গোলটা কিন্তু আপনারা সবাই মেনে নিতে বাধ্য হবেন, ঠিক আছে। তো কমপ্লেন করে আপনাদের বইতে বলা আছে যেটা, যদি আপনাদের উপর চাপায় দেওয়া হয় বা আপনারা নিজেরা মিলে আপনাদের গোল সেট করেন, ওটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। মানে কখন ডিফারেন্সটা হয়, যদি আপনি আপনাকে অনেক বেশি কিছু চাপায় দিচ্ছে ম্যানেজার আপনার সাথে কথা না বলে, দেন আপনি একটু ডিস্যাটিসফাইড হয়ে থাকেন, ঠিক আছে। সো আপনারা যদি মিটিং এ বসে আপনারাই আপনাদের ওপিনিয়ন দিয়ে আপনারা যদি চ্যালেঞ্জিং কোনো গোল আপনারা নিয়ে থাকেন, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিস্যাটিসফাইড হবেন না। সো এটা রিসার্চ বলতেছে, আমি এটা আমার আমার কথা বলতেছি না। সো সো এটা একটা ম্যাটার করে, ঠিক আছে। সো এই আপনার টার্গেট বা গোলটা এইভাবে সেট আপ করা যেতে পারে। সো এরপরে আর কিছু মানে এক্সট্রা ফ্যাক্টর থাকতে পারে, যেরকম হচ্ছে কোয়ালিটেটিভ কিছু ফ্যাক্টর থাকতে পারে। সো এটা আমরা সার্ভে করে আমরা মিট আপ করতে পারি। সো গুড টিম ওয়ার্কের ফিচার্স কি কি এবং ওটার অনুযায়ী আপনার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা বের করা। দেন হচ্ছে কম্পিটেন্সি স্কিল, ঠিক আছে। সো এটাও আইডেন্টিফাই করা যেতে পারে, ঠিক আছে। সো এরপরে যেটা হচ্ছে হু শুড ডু দ্য অ্যাপ্রেজিং। আপনার কি মনে হয় কাদের অ্যাপ্রেজিং করা উচিত? অ্যাপ্রেজালের কাজটা কারা করবে? এইচআর ডিপার্টমেন্ট? স্যার ইমিডিয়েট যে বস থাকবে সে। হ্যাঁ, হ্যাঁ। সো হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। সো ইমিডিয়েট যে বস বা ইমিডিয়েট যে সুপারভাইজার, তারই অ্যাপ্রেজাল করা উচিত। ইমিডিয়েট সুপারভাইজার অর বস, ঠিক আছে। সো এটাই করা উচিত। এখন এইচআর ডিপার্টমেন্টের কিন্তু খুব বেশি আইডিয়াও নেই। সো ওরা হয়তো বলে দিতে পারে যে এই সার্ভে অনুযায়ী অ্যাপ্রেজাল করা হবে বা এই কোয়েশ্চেন থাকবে, কিন্তু ওদেরও কিন্তু খুব একটা ধারণা নাই যে এমপ্লয় কতটুকু পারফরমেন্স করছে বা ভালো নাকি খারাপ। ওরা জাস্ট দেখতে পারে এমপ্লয়টার ব্যবহার ভালো কি খারাপ, প্রতিদিন প্রেজেন্ট আছে কি নাই, রাইট টাইমে আসেন, রাইট টাইমে চলে যায়, এই বিষয়গুলো হয়তো দেখতে পারে। সো এইচআর হায়ার যেটা করতে পারে, টুলস অর মেথডস গুলো বলে দিতে পারে, ঠিক আছে। সো এটা বলে দিতে পারে এবং এটার উপর বেস করে অ্যাপ্রেজাল কিন্তু ইউজুয়ালি করবে ইমিডিয়েট সুপারভাইজার অথবা কোম্পানির বস, সেই হয়তো বা করবে, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। সো কারা কারা আপনার অ্যাপ্রেজাল করবে, ঠিক আছে। সো প্রথমে আছে হচ্ছে পিয়ার অ্যাপ্রেজাল। সো আপনার কোম্পানিতে হয়তো বা এমটিও পজিশনের জন্য আপনারা 10 জন নিয়োগ পাইছেন। সো 10 জনই 10 জনকে আপনারা অ্যাপ্রেজ করতে পারেন, ঠিক আছে। সো আপনারা বলতে পারেন যে আমার 9 জন কলিগের পারফরমেন্স কেমন, বা আপনাকে যদি বলতে বলা হয় আপনার কম্প্যারিজন ওদের পারফরমেন্স কেমন, বা ওদের পজিটিভ কিছু বলেন নেগেটিভ কিছু বলেন, সো আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু একটা পপুলার একটা মেকানিজম। সো কলিগরাই যদি আপনাকে একটা ফিডব্যাক দেয় বা পারফরমেন্স অ্যাপ্রেজাল, ঠিক আছে, সো এটার মাধ্যমে কিন্তু কিছু স্কিলের বহিঃপ্রকাশ হয় কিন্তু, যে আপনাদের টিম ওয়ার্ক ভালো কিনা, ঠিক আছে। সো এখন একজন কমপ্লেন করলো যে আমার বাকি 9 জনের মধ্যে 2 জন কথাই বলে না বা তাদের ব্যবহার ভালো না, বা তারা গ্রুপের কাজে তারা যেটা করে সেটা হচ্ছে
নিজেরা ক্রেডিট নিতে চায় বা নিজেরা লুকায় লুকায় বসকে জানায় দেয়, সো এটা আমাদের টিম ওয়ার্ক হ্যাম্পার করে বা কমিউনিকেশন হ্যাম্পার করে। বা এরকমও হতে পারে যে একজন বললো যে আমাদের কমিউনিকেশন একটু প্রবলেম হয়, দুইজন তার ওপিনিয়নটাই আহ, কাজের মধ্যে বাস্তবায়ন করতে চায় কিন্তু অন্যদের ওপিনিয়ন শোনে না। ঠিক আছে, সো এটা কিন্তু প্রবলেম। সো আপনাদের টিম ওয়ার্কের মধ্যে প্রবলেম আছে, কমিউনিকেশনে প্রবলেম আছে। সো কাদের প্রবলেম আছে, সো সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায়। সো 10 জনের যদি ইন্টারভিউ নেওয়া হয় বা 10 জনের কাছে যদি কোশ্চেন করা হয় বা সার্ভে দেওয়া হয়, সো মোটামুটি এক একজনের ওপিনিয়ন নিয়ে কিন্তু মোটামুটি জেনারেলাইজ কিন্তু করা যায় যে কার আসলে সমস্যা বা কার পজিটিভ কি কি ফ্যাক্টর আছে, নেগেটিভ কি ফ্যাক্টর আছে, এটা কিন্তু আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলোতে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে সবচেয়ে রিনাউন্ড কোম্পানি, ওরা কিন্তু এই বিষয়গুলো খুবই মাথায় রাখে। ওরা ইনফ্যাক্ট কোম্পানির যত স্টাফ এমপ্লয়ি আছে, ইভেন কাস্টমার, ক্লায়েন্ট, সবার থেকে কিন্তু ওরা অ্যাপ্রেজাল নিয়ে থাকে। ঠিক আছে, আমি এটা আসতেছি স্টেপ বাই স্টেপ, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এরপরে হচ্ছে গিয়ে ক্রাউড অ্যাপ্রেজালস। আপনারা কি বুঝতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। সো ক্রাউড অ্যাপ্রেজাল মানে কি, অলমোস্ট এভরিওয়ান ইন দ্য কোম্পানি appraise their peers work। ঠিক আছে, সো আপনার কাজের মূল্যায়ন সবাই করলো। সো এরকম যদি হয়, আমাদের ডিপার্টমেন্ট পার্সপেক্টিভ চিন্তা করি, আপনাদের রিলেট করতে সুবিধা হবে। তো আপনি বলতে পারেন হচ্ছে, ধরেন আমি একজন টিচার। সো আমার ফিডব্যাক দিল হচ্ছে, আপনারা সবাই দিলেন ফিডব্যাক। আমি অন্য আরেক ব্যাচে পড়াই, 26 ব্যাচে পড়াই, ওরাও সবাই ফিডব্যাক দিল। অফিসের অন্যান্য ফ্যাকাল্টিরা ফিডব্যাক দিল, দেন স্টাফ যারা আছে ফিডব্যাক দিল। সো এটা সবাই মিলে যদি দেয়, এটাকে আপনি ক্রাউড অ্যাপ্রেজাল বলতে পারেন। সো এখানে যত স্টেক হোল্ডার আছে সবাই দিল। ঠিক আছে, সো সো না, সব স্টেক হোল্ডার নাই এখানে, আপনাদের ইয়ে নাই, আউটসাইড কোনো পিপল আপনার এখানে অ্যাপ্রেজাল করতেছে না। সো এটা কোম্পানির ভিতরে কিন্তু আছে। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি এরকমও শুনছি যে বাইরের ডেভেলপ কান্ট্রি গুলাতে, যে আপনার অফিসের যে মেসেঞ্জার আছে, যে চা নিয়ে আসে, বা কিছু এমপ্লয় থাকে না যে একদম স্টাফ, জাস্ট মানে জিনিসপত্র নিয়ে আসা তার কাজ, চা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, বা মেইলম্যান যে আছে চিঠি নিয়ে আসে, ওদের ফিডব্যাকের উপর বেস করেও কিন্তু দুই একজন মানুষের চাকরি চলে যেতে পারে। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম। So, আপনার সুপারভাইজারের সাথে আপনার ব্যবহার ভালো, পারফরমেন্স ভালো, আপনার পিআর গ্রুপের সাথে আপনি ভালো ব্যবহার করেন, কমিউনিকেশন স্কিল অনেক ভালো, আপনার বসের সাথে তো কথাই নেই, আপনার বসের সাথে অবশ্যই ব্যবহার ভালো হবে, তাই না? কিন্তু এই যে মেসেঞ্জার আছে বা মেইলম্যান আছে বা যে স্টাফ আছে, ওর সাথে আপনি ব্যবহার খারাপ করেন। ঠিক আছে, সো উনি বলতেছে হচ্ছে গিয়ে আমার সাথে সে খুব খারাপ ব্যবহার করছে। সো ভালো কোম্পানিতে, ইনফ্যাক্ট আমি গুগলেই শুনছি এই ঘটনা হয়েছে, তো গুগলেও কিন্তু এটা যেটা করছে, তো এই একজন স্টাফের সাথে খারাপ ব্যবহার করার কারণে একজনের চাকরি চলে গেছে কিন্তু। ঠিক আছে, সো এটা ওরা অনেক বেশি ভ্যালু দেয়। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আপনি একজন স্টাফের সাথে খারাপ ব্যবহার করছেন মানে ভবিষ্যতে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি একটা কাস্টমার বা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। ঠিক আছে, সো আপনার কমিউনিকেশন স্কিলে অবশ্যই কোনো প্রবলেম আছে বা আপনার ফান্ডামেন্টাল কোনো সমস্যা আছে। ঠিক আছে, সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আরো বিষয় হতে পারে, সো সবার অ্যাপ্রেজাল নেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সো আপনার কোম্পানির যে সিইও বা এমডি, তার সাথে তো আপনি ভালো ব্যবহার করবেনই, তাই না? সো এটা স্বাভাবিক। তো সে সবার টপে আছে, আপনি যেই সিচুয়েশনে থাকেন তার সাথে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, কিন্তু আপনি, হতে পারে আপনি আপনার পিয়ার গ্রুপের সাথে খারাপ ব্যবহার করতেছেন বা আপনার কলিগের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, সো এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে। সো আপনি যদি সবার থেকে অ্যাপ্রেজালটা নেন, সো এটা কিন্তু বের হয়ে আসে আপনার সমস্যা আছে নাকি নাই। কারণ এমনও হতে পারে যে বস বা সুপারভাইজার অথবা পজিটিভ ফিডব্যাক দিল, আপনি জানেন যে আপনার সুপারভাইজার আপনার অ্যাপ্রেজাল করবে, সো আপনি আপনার সুপারভাইজার বা বসের সাথে শুধু ভালো ব্যবহার করে রাখলেন, এটা তো হতেই পারে, তাই না? এবং তার সাথেই ভালো কমিউনিকেশন মেনটেন করলেন এবং আপনি আপনার ক্রেডিট গুলো সব নিয়ে নিলেন, ওদের ওদের কাছে বলে আপনি সব ক্রেডিট নিয়ে নিলেন, কিন্তু আপনার কলিগ জানে যে আপনি আসলে অন্যদের কাজ নিজের নামে চালাই দিচ্ছেন বা অন্যদের কাজের ক্রেডিট আপনি নিজে নিচ্ছেন। ঠিক আছে, সো আপনার কলিগ যদি কমপ্লেন করে এবং অ্যাপ্রেজালে পার্টিসিপেট করে, সো তারা কিন্তু বলতে পারবে যে আহ, এর পারফরমেন্স আসলে এত ভালো নাই, কাজটা আমি করছি, সে ক্রেডিট নিয়ে নিছে, বা তার ব্যবহার ভালো না, কমিউনিকেশন স্কিল ভালো না,
টিম ওয়ার্ক ভালো না, এটা কিন্তু তারা কমপ্লেন করতে পারে বা তারা ফিডব্যাক দিতে পারে। আবার উল্টোটাও হতে পারে যে আপনার বসের সাথে আপনি মিসকমিউনিকেশন হয়ে গেছে, তো আপনার কলিগ বা পিয়ার গ্রুপ বা সুপারভাইজার সবাই মিলে ভালো ফিডব্যাক দিল যে ও আসলেই ভালো কাজ করে। সো আপনার বস হয়তো বা বুঝতে পারলো যে আমার সাথে হয়তো মিসকমিউনিকেশন হয়ে গেছে, এই কারণে হয়তো বা আমি এটাকে খারাপ ফিডব্যাক হিসেবে চিন্তা করছি, বাট এটা খারাপ ফিডব্যাক দেওয়া ঠিক ঠিক হয়নি আর কি। ঠিক আছে, তো এরকম হতে পারে। তো সব এমপ্লয়ীদের থেকে যদি ফিডব্যাকটা নেওয়া হয় বা ক্রাউডের থেকে যদি ফিডব্যাকটা নেওয়া হয়, সো ওটা কিন্তু মানে সব ধরনের বায়াস বা কনফিউশন কমপ্লেক্সিটি এটা কিন্তু দূর হয়ে যায়। ঠিক আছে, সো আপনি আলটিমেটলি বুঝতে পারতেছেন, সব দিক বিবেচনা করে বোঝার চেষ্টা করতেছেন যে এর পারফরমেন্স আসলে ভালো ছিল নাকি খারাপ ছিল। ঠিক আছে, সো অথবা আরেক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে রেটিং এর জন্য একটা কমিটি বানানো যেতে পারে। ঠিক আছে, সো অনেক বন্ধু এক কোম্পানিতে ছিল, তার সুপারভাইজার ছিল হচ্ছে আইবি এর একজন মানুষ। তো উনি কাজ একদমই পারতেন না। আমার বন্ধু ছিল মেধাবী, অনেক কাজ ভালো পারে, কিন্তু সে নিজের ক্রেডিটটা ঠিকঠাক মতো নিতে পারতো না। তো আলটিমেটলি যেটা হতো, আইবি এর মানুষটা একদমই কাজ পারতো না, কিন্তু কমিউনিকেশন স্কিল খুবই ভালো। সো ওনাকে কাজ দেওয়া হতো, আইবিএর মানুষটাকে কাজ দেওয়া হতো, কিন্তু উনি সব কাজ আমার বন্ধুকে দিয়ে করাতো। বুঝছেন, সো আলটিমেটলি যেটা হতো, সব ভালো কাজ আমার বন্ধুই করতো, কিন্তু আইবিএর মানুষটা সবকিছু ক্রেডিট নিত। কারণ ইনস্ট্রাকশন বলা ছিল যখনই সাবমিট করবেন বসের কাছে, আমাকে মেইলে সিসিতে রাখবেন এবং আমাকে আগে পাঠাবেন, আমি আগে গো থ্রু করে অথরাইজ করে দিব, দেন এটা বসকে পাঠাবো। কিন্তু অথরাইজ উনি তো আর করতেন না, উনি যেটা করতেন, উনি নিতেন, কিছু বুঝতেন না, যে এটা বসকে পাঠাতেন এবং বলতেন যে আমরা মিলে করছি। ঠিক আছে, সো এটা একটা প্রবলেম। সো আলটিমেটলি সো এরকম সিচুয়েশনে কিন্তু যদি সবার একটা অ্যাপ্রেজাল নেওয়া হয়, সো তখন কিন্তু সত্যটা বের হয়ে আসে, তাই না? সো মানে এরকম সিচুয়েশন হয়েছিল। সো যিনি কাজ করতেন না আইবিআর এই মানুষ, উনি বেতন পেতেন 1 লাখের বেশি। সো আমার বন্ধু বেতন পেত 40,000-এর মতো। তো আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা ডিসক্রিমিনেশন এবং আনফেয়ার আপনি বলতে পারেন। এটা অনেক কোম্পানিতে কিন্তু এটা অহরহ হয়। আপনারা দেখবেন, এক একজন এক এক কোম্পানিতে যাবেন, তো তখন দেখবেন এক এক আপনার বস বা সুপারভাইজার কাজ পারে না, কিন্তু এমন একটা ভাব নিবে যে ওরাই সব কাজ পারে। So আপনাকে দিয়ে কাজ করাবে, তারা বেতন পাবে লাখ লাখ টাকা, কিন্তু কাজ আপনিই করবেন, কিন্তু ওনারা ক্রেডিট নিয়ে চলে যাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যদি কোম্পানি ওয়াইজ একটা অ্যাপ্রেজালের বিষয় থাকতো বা ইনশিওর করা যেত, তখন কিন্তু এটা সুবিধা হয়। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে স্যার, এরকম প্রবলেম থাকলে আমাদের সলিউশন কি? যে কোম্পানি শিফট করা? আলটিমেটলি তো এটাই করে, কারণ এই যে সবার অ্যাপ্রেজাল কিন্তু নেওয়া হয় না, বুঝছেন? সো আলটিমেটলি মানুষজন কিন্তু ডিস্যাটিসফাইড হয়ে কিন্তু শিফটই করে। এখন আপনি কুটনামি করতে পারেন, কুটনামি করে ওকে ফাঁসাই দিতে পারেন, কিন্তু ওরাও তো নিজেদের মানে যান বাঁচানোর চেষ্টা করবে, তাই না? সো আপনি জি স্যার। মোস্ট অফ দ্য কেস মানুষজন শিফটই করে, বুঝছেন? সো ডিস্যাটিসফাইড হয়, আপনি এখন আপনার সুপারভাইজারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? আপনি এখন বসকে কমপ্লেন করবেন, এখন বসকে কমপ্লেন করার পরে উনিও, সুপারভাইজারও কিন্তু কুটনামি শুরু করতে পারে। ঠিক আছে, সো এটা জি কিন্তু স্যার। কোনো সলিউশন নাই। আলটিমেটলি সুপারভাইজার কিন্তু মানে আপনার থেকে সিনিয়র, তাই না? উনি আপনার কলিগও না। সো আপনি আপনার বন্ধুর সাথে যেইভাবে কথা বলতে পারেন বা ডিসিশন নিতে পারেন, সো আপনার সিনিয়র কারোর বিরুদ্ধে কিন্তু আপনি ওভাবে কথা বলতে পারবেন না। ঠিক আছে, সো আপনি ডিস্যাটিসফাইড হলো আপনার, আলটিমেটলি আপনি যেটা করবেন, আপনি ছেড়ে দিবেন বা চলে যাবেন। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে খুব একটা সলিউশন হয় না, কিন্তু ভালো কোম্পানিতে হয়তো বা এটা বসই দেখে নিবে যে সব এমপ্লয়ি কাজ ঠিকঠাক মতো পারে কিনা। ঠিক আছে, জাস্ট মুখের কথায় কাউকে রাখা হয় না। সো ভালো কোম্পানি তো সবগুলো না। সো হ্যাঁ, আপনি যেটা বললেন, অনেকেই ছেড়ে দেয়। ঠিক আছে, ছেড়ে দিতে বাধ্য হয়। তো জি যাই স্যার। হোক, আহ, এরপরে আছে হচ্ছে রেটিং কমিটিস। সো আপনার একটা কমিটি বানানো হবে, কমিটির মধ্যে হয়তো বা কোম্পানির বস থাকলো, কয়েকজন ডিপার্টমেন্ট হেড থাকলো। ঠিক আছে, সো ডিপার্টমেন্ট হেড থাকলো, দেন সুপারভাইজার্স থাকলো। সো ওরা মিলে একটা অ্যাপ্রেজাল চালালো,
সব এমপ্লয়ীদের জন্য। তো সবাই মিলে একটা ডিসিশন। ঠিক আছে, এটার ডিফিকাল্ট কিছু না। কমিটির মানে আপনারা খুব ভালো বোঝেন, বাংলাদেশে কোনো সমস্যা হলে কমিটি বানানো হয়। তো কমিটির কাজ কি আপনারা জানেন। ঠিক আছে, সো সেলফ রেটিং বিষয়টা কি, আপনি নিজে নিজে রেটিং দিলেন। ঠিক আছে, সো এটা একটা খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন, কারণ যেটা দেখা যায় মানুষজন নিজেকে রেটিং একটু বেশিই দেয়। ঠিক আছে, সো এখানে আপনাদের বইতে একটা সার্ভের কথা বলা আছে। সো আপনার কোম্পানির 40% এমপ্লয়ি বলতেছে যে তারা কোম্পানির টপ 10%-এর মধ্যে তারা বিলং করে। দ্যাট মিনস ওরা হচ্ছে কোম্পানির টপ পারফরমেন্স করা এমপ্লয়ি। ঠিক আছে, সো 40% এমপ্লয়ি যদি চিন্তা করে আমি কোম্পানির টপ 10%-এ বিলং করি, এবং বাকি 50% যদি চিন্তা করে যে আমি হচ্ছে 80 to 60% কি বলে পজিশনে আমি বিলং করি, সো ডাউনে কিন্তু কেউই নেই। বুঝছেন, তো আপনার খারাপ এমপ্লয়ি কেউই নেই, সবাই চিন্তা করবে আমি হয় খুবই ভালো, না হয় মোটামুটি, আমার পারফরমেন্স খারাপ না, মোটামুটি চলে, কিন্তু খারাপ এমপ্লয়ি কিন্তু কেউ চিন্তা করবে না। বুঝছেন, So, নিজেকে যদি খারাপ ভাবে চিন্তা করা না যায় তখন রেটিং এর কিন্তু কোনো ভ্যালু নেই। কিন্তু যেটা হয়, আমরা নিজেরা কিন্তু নিজেদেরকে এত খারাপ ভাবে চিন্তা করি না। মানে স্পেশালি কোম্পানিতে গিয়ে আপনার পার্সোনাল লাইফে তবে চিন্তা করেন আমি আসলে মানুষ হিসেবে ভালো না, কিন্তু কোম্পানিতে গিয়ে আপনি যখন নিজেকে কাজের জন্য রেটিং করবেন, আপনি কিন্তু অবশ্যই চিন্তা করবেন আমি হয় খুবই ভালো, না আমি মোটামুটি ভালো, খারাপ না। ঠিক আছে, সো এইটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন। সো সুপারভাইজার আপনাকে রেটিং দিচ্ছে হচ্ছে কি বিলো এভারেজ, আপনি আপনাকে অ্যাবভ এভারেজ দিয়ে রাখছেন পারফরমেন্স, সো এটা কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে, সো সেলফ রেটিং এর খুব একটা যে ফিজিবিলিটি আছে এটা আমার মনে হয় না। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রাইজাল বাই সাবঅর্ডিনেটস। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো সাবঅর্ডিনেট আপনাকে কিভাবে অ্যাপ্রাইজ করতেছে। সো এটাও কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন, তাই না? আপনি যদি ধরেন আপনাকে টিচারের অ্যাপ্রেজাল দেওয়ার সুযোগ দেওয়া হলো, সো আপনাকে যদি নাম ডিসক্লোজ করতে বলা হয়, সো আপনি কিন্তু একদম এক্স্যাক্টলি সত্য কথাটা বলতে চাইবেন না, তাই না? সো এটা কিন্তু খুবই মানে কমন সেন্স চিন্তা যে আমাদের নাম যদি ডিসক্লোজ করতে হয়, তো আপনি সিনিয়রের ব্যাপারে বা বসের ব্যাপারে বা আপনি আপনাদের পার্সপেক্টিভে টিচারের ব্যাপারে কিন্তু আপনারা একদম স্ট্রেট ফরওয়ার্ড সত্য কথাটা বলবেন না। ঠিক আছে, সো এটা কিন্তু একটা প্রবলেম। সো আপনারা কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন, বা যতটুকু পজিটিভলি বলা যায় ততটুকু বলার চেষ্টা করবেন। ঠিক আছে, সো মানে নাম যদি বলতে হয়, সো আপনারা কেউ কেউ হয়তো এরকমও বলতে পারেন যে স্যার এত ভালো পড়াইছে, তো মাঝে মাঝে আমার খারাপ লাগতো স্যার এত ভালো পড়ায় কেন। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম। আমার নেগেটিভ ফিডব্যাক কি, স্যার বেশি ভালো পড়ায়, এটা আমার জন্য আনকমফোর্টেবল। ঠিক আছে, তো এই ধরনের কথা কেউ বলে ফেলতে পারে যদি উম, মানে নামটা ডিসক্লোজ করতে হয়। আবার অ্যানোনিমাস হলে কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি দেওয়া যায় ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু যেটা হয় আমাদের এক স্যার একবার, আমরা যখন স্টুডেন্ট ছিলাম মানে নতুন জয়েন করে আমাদের ফিডব্যাক নিতেন আর কি, মানে অ্যানোনিমাসলি। সো আমরা মোটামুটি কনস্ট্রাকটিভ ফিডব্যাকই দিতাম। ঠিক আছে, যারা সভ্য, মানে বেশিরভাগ মানুষই সভ্য থাকে, কিন্তু দুই একজন মানুষ এক্সট্রা অর্ডিনারিলি চিন্তা করে, নিজেদেরকে নিজেদেরকে অনেক উঁচু পর্যায়ে চিন্তা করে, ওরা মানে কি বলে ইউনিক হতে চেষ্টা করে, গালিগালাজ করে বসে। ঠিক আছে, তো স্যারকে এত বাজেভাবে গালিগালাজ করে, সো মানে স্যার এত হার্ট হয়, so এরপরে কিন্তু আর ফিডব্যাক গুলো নিতে চাইবেন না। ঠিক আছে, সো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাকে যদি কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করা হয়, সো স্যার আপনি এভাবে কাজ করেন, আপনি ওভাবে করলে আরেকটু বেটার হতো, এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আর যদি বলা হয় আপনি কিছুই পারেন না, আপনি কিছুই জানেন না, আপনি আপনার যোগ্যতাই নেই, সো এটা কিন্তু মানে এটা কিন্তু প্রবলেম, এটা কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করা হলো না। সো আপনাকে যদি বকা দেওয়া হয় বা সবার সামনে অপদস্থ করা হয়, তখন কিন্তু মানুষজন কিন্তু শুধরাবে না। ঠিক আছে, সো মানুষজন জাস্টিফাই করবে অথবা মেনে নিবে যে আমি খারাপ বা আমার পারফরমেন্স খারাপ, আমার দেওয়া হবে না। ঠিক আছে, সো এই ধরনের সমস্যাও কিন্তু আছে। সো নাম রাখলেও সমস্যা, অ্যানোনিমাস রাখলেও সমস্যা। ঠিক আছে, সো আলটিমেটলি এটার কোনো 100% অ্যাবসলিউট কোনো কারেক্ট ওয়ে নাই, কিন্তু তারপর আর কি সাবঅর্ডিনেটের মাধ্যমে কিন্তু ফিডব্যাক বা অ্যাপ্রেজাল নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, কারণ না হলে তো বোঝা যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, দুই একজনের জন্য মন খারাপ হতে পারে, কিন্তু 80% লোক হয়তো কনস্ট্রাকটিভ ওয়েতে ফিডব্যাক দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, পজিটিভ নেগেটিভ প্রোজ এন্ড কনস সবই থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 360 ডিগ্রি ফিডব্যাক।
সো এর মধ্যে আপনার কোম্পানি যত এমপ্লয় ছিল সবাই ফিডব্যাক দিল, আপনার সুপারভাইজার, সাবঅর্ডিনেট, পিআর, কলিগ সবাই ফিডব্যাক দিল, সাথে এক্সট্রা কে যোগ হলো, কাস্টমারও যোগ হলো। কাস্টমার, আমি ইয়াদে, কাস্টমার, ক্লায়েন্ট বেস সবাই আর কি, মানে বলল যে ওরা কিরকম ব্যবহার পাইছে। ঠিক আছে, সো আপনি কোম্পানিতে কাজ করেন, আপনি অবশ্যই ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা আউটসাইড মেম্বারদের সাথে কাজ করবেন। আপনি এক ব্যাংকে কাজ করেন বা একটা কোম্পানিতে কাজ করেন, আপনার অবশ্যই অন্য ব্যাংক বা অন্য কোম্পানির এমপ্লয়ের সাথে কিন্তু আপনার যোগাযোগ রাখতে হবে বা কমিউনিকেশন রাখতে হবে। সো তাদের সাথে আপনার ব্যবহার কেমন বা কমিউনিকেশন স্কিল কেমন, সো ওটাও কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, সো ওখানে তারা যে ফিডব্যাকটা দিচ্ছে ওটা কিন্তু গুরুত্ব সহকারে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এরকমও হতে পারে এখন এমপ্লয় চিন্তা করলো আরে বাইরের একজন কাস্টমার একজন আমার সাথে একদিন খারাপ, মানে খারাপ ব্যবহার করতেছে, তা কি যায় আসে। ঠিক আছে, তো খারাপ ব্যবহার করে ফেললো। ঠিক আছে, সো এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে কোম্পানির জন্য। সো ওয়ার্ড অফ মাউথ খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। সো আমরা এখন এই বয়কট করা শিখে গেছি। সো খারাপ কিছু দেখলে আমরা বয়কট করি। ঠিক আছে, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ঠিক আছে, সো আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কি বলতেছে আপনার ব্যাপারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটা হতে পারে যে আপনার ওভারঅল আপনার যে ফিডব্যাক আসতেছে আপনি হয়তো বা শুধরাই গেলেন। ঠিক আছে, সো এটা হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যদি আপনাকে একদম অপদস্থ করা হয়, আমি একটু আগে বলতেছিলাম একদম অপদস্থ করা হলে কিন্তু আপনার শুধরানোর কোনো কারণ নেই, আপনি এত ডিপ্রেসড হয়ে যাবেন কিন্তু শুধরাবেন না। ঠিক আছে, সো সো সবগুলোরই পজিটিভ নেগেটিভ বিষয় আছে। এরপরে আমরা শুরু করব যে আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো? জি স্যার। জি স্যার। এগুলো এগুলো কঠিন কিছু না, কিন্তু তাও একটু আমাদের রেগুলার লাইফের পার্সপেক্টিভে নিয়ে আসলে মনে রাখতে সুবিধা, বুঝছেন? তাহলে আপনাদের বেশি পড়তে হবে না। সো আমাদের পারফরমেন্স অ্যাপ্রেজালের মেথড গুলো কি কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, সো আমাদের শুরুতে আসতেছে হচ্ছে গ্রাফিক, নাম্বার ওয়ান, গ্রাফিক রেটিং স্কেল মেথড। সো এখানে যেটা হচ্ছে, সো আপনার নাম্বার অফ ট্রেডস গুলো আইডেন্টিফাই করা লাগতেছে আপনার পারফরমেন্সের। আপনার পারফরমেন্সের ইন্ডিকেটর হিসেবে আপনার কিছু ট্রেডস আইডেন্টিফাই করা হচ্ছে। আপনার পারফরমেন্সটা এই ট্রেডস গুলোর উপর বেস করে চিন্তা করা হচ্ছে পারফরমেন্স ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। ঠিক আছে, সো আপনাদের বইতে আপনারা যদি খেয়াল করেন, এটা পেজ নাম্বার, পেজ নাম্বার 320। তো 320 নাম্বার পেজে এখানে দেখবেন, এখানে যেটা দেওয়া আছে, এখানে আপনাদের স্যাম্পল পারফরমেন্স রেটিং ফর্ম দেওয়া আছে। সো প্রত্যেকটা এমপ্লয়ির নাম, তার ম্যানেজারের নাম, তার রেসপন্সিবিলিটিস কি ছিল, তার গোল বা রেজাল্ট কি ছিল সেটা এখানে আইডেন্টিফাই করা আছে। সো ওটা আইডেন্টিফাই করা হবে এবং প্রত্যেকটা যে ফিচার বা ট্রেড বা ক্যারেক্টারিস্টিক্স ওটার উপর বেস করে রেটিং দেওয়া হবে। ঠিক আছে, সো আপনাকে বলা হলো ফার্স্ট ট্রেড কি আপনার কমিউনিকেশন। ঠিক আছে, সো কমিউনিকেশন আপনার এখানে আপনার যদি একটা টেবিল বানায় দিই, সো এরকম হবে। ঠিক আছে, সো এটা হবে হচ্ছে একটা হলো আপনার কমিউনিকেশন কেমন ছিল, বিলো এক্সপেকটেশনস। আচ্ছা, এটা হচ্ছে মিডস এক্সপেকটেশনস, অথবা হচ্ছে রোল মডেল। ঠিক আছে, সো আপনার বিলো এক্সপেকটেশনস মানে কি এটা আপনারা, মানে অবশ্যই এখানে গাইডলাইন বলা থাকবে। ঠিক আছে, সো এখানে লেখা আছে ইভেন উইথ গাইডেন্স fails to prepare straightforward communications including forms, paperwork and records in a timely accurate manner। ঠিক আছে, সো তাকে গাইডলাইন ঠিক মতো দেওয়া হচ্ছে, গাইডেন্স দেওয়া হচ্ছে, তারপরেও সে স্ট্রেট কাট বা স্ট্রেট ফরওয়ার্ড যে কমিউনিকেশন মেনটেন করার কথা ছিল। কমিউনিকেশন শুধু মুখের কথাই তো মেনটেন করে ব্যাপারটা এরকম না, আপনি ইমেল পাঠানো থেকে শুরু করে আপনি যে রিপোর্ট বানাচ্ছেন বা ফর্ম বানাচ্ছেন বা ডকুমেন্ট বানাচ্ছেন সবই কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে, তাই না? সো এটা আপনি ঠিকঠাক মতো করতে পারতেছেন কিনা, যদি না পারেন সো সেটা হয়ে যাবে বিলো এক্সপেকটেশন। আর এখানে মিটস এক্সপেকটেশনের ক্ষেত্রে কি হবে, সো গাইডেন্স দেওয়ার পরে আপনি অ্যাকুরেটলি এবং টাইমলি সবকিছু করতেছেন কিনা।
সো ইটস নট লাইক আউটস্ট্যান্ডিং কিছু, যা এক্সপেক্টেড পারফরমেন্স যেরকম চাওয়া হচ্ছিল আপনি সেরকম পাচ্ছেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মিটস এক্সপেকটেশনস। আর রোল মডেল হচ্ছে কি আপনার আহ, একদম স্পেসিফিক ক্লিয়ার ওয়েতে আপনি অ্যাকুরেসি মেনটেন করতেছেন এবং কোনো ধরনের কারেকশন তেমন একটা লাগতেছে না, ঠিক আছে। সো এই ধরনের কেসে আপনি আপনার কাজকে রোল মডেল বলতে পারেন। সো আপনারা যারা ওই যে ইউকে বা ইউরোপের অ্যাসাইনমেন্টের কাজ করেন, তারা ওখানে দেখেন যে ওখানে কোশ্চেনের শেষে ওখানে বলা থাকে সো কত পার্সেন্ট মার্ক আপনি পাচ্ছেন, ওটা কি মিন করে, ঠিক আছে। সো আপনার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মার্কস এর উপর কিন্তু ওটা বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে। সো আপনার এই প্রবলেম সেটা মার্কস দিয়ে বোঝানোর চেষ্টা করে। সো আপনার এখানে কমিউনিকেশন যদি হয় একটা স্কিল, আরেকটা হতে পারে অর্গানাইজেশনাল নো হাউ, এরপরে হতে পারে হচ্ছে টিম ওয়ার্ক, আরো কিছু আছে, আমি সবকিছু লিখতেছি না। অ্যাচিভিং বিজনেস রেজাল্ট, ওই যে আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনার স্পেসিফিক যে টার্গেট ছিল সেটা আপনি মিট আপ করতে পারতেছেন কিনা, ঠিক আছে। এক এক কোম্পানি অনুযায়ী এক এক ফিচার্স এর এক এক মিনিং থাকবে, ঠিক আছে। সো এটা একদম অ্যাবসলিউট কিছু না, ঠিক আছে। কোম্পানি ওয়াইজ এটা ভ্যারি করবে, সো সেটার উপর বেস করে আপনাকে মার্কিং বা রেটিং দেওয়া হবে, ঠিক আছে। এটা হলো গিয়ে আপনার গ্রাফিক রেটিং স্কেল মেথড, ঠিক আছে। সো এরপরে যেটা আছে, তো আপনি এটা বিভিন্ন ভাবে কিন্তু রেটিং করতে পারেন। তো আপনি এখানে ট্রেডস দিয়ে আপনি রেটিং করলেন, আপনার এমন হতে পারে আপনি কিছু স্কিল দিয়ে আপনার রেটিং করা হলো, ঠিক আছে। তো আপনি এক্সেল কাজ পারেন কিনা, আপনি ওয়ার্ডের কাজ পারেন কিনা, ঠিক আছে, আপনি কথা বলতে পারেন কিনা। সো আপনি কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু গ্রাফিক রেটিং স্কেল মেথডটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি ট্রেডস দিয়ে করতে পারেন, বা আপনি অ্যাবসলিউট কোনো পারফরমেন্স মেজার দিয়ে করতে পারেন, বা মানে এরকম কোয়েশ্চেন করা হলো যে আপনি মাসে এতগুলো প্রজেক্টের কাজ শেষ করছেন কিনা, এতগুলো ক্লায়েন্টকে রিচ করছেন কিনা, ঠিক আছে। সো একদম অ্যাবসলিউট কোনো বিষয় নিয়েও কিন্তু এই গ্রাফিক রেটিং স্কেল মেথডটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। সো এটা টপিক অনুযায়ী ভ্যারি করবে। সো এরপরে কি আসতেছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের নেক্সট ক্লাস কি এরপরেই? সেকশন এ এরটা হলো দুটায়। 11:30 কারো ক্লাস আছে কিনা? সেকশন এ নাই স্যার। বি বা সি? বি তো স্যার নাই, সি তো হচ্ছে কি জানতে হবে। সি আর নেই স্যার। অল্টারনেশন র্যাঙ্কিং মেথড, ঠিক আছে, খুবই মজার ওয়েতে এটা র্যাঙ্কিং করা হচ্ছে। সো আপনি হচ্ছে গিয়ে যেভাবে র্যাঙ্কিং করবেন, দাঁড়ান, এটা কোন পেজে আছে, 323 নাম্বার পেজে আছে। সো একটা ট্রেডের উপর বেস করে ধরেন হচ্ছে টিম ওয়ার্কের উপর বেস করে আপনি র্যাঙ্কিং করবেন, ঠিক আছে। সো আপনি কিভাবে র্যাঙ্কিং করবেন? হাইয়েস্ট র্যাঙ্কিং এমপ্লয়ি, লোয়েস্ট র্যাঙ্কিং এমপ্লয়ি, খুবই অ্যাগ্রেসিভ এক কাজ একটা, বুঝছেন এটা। সো আপনি আপনার পার্সপেক্টিভে টিম ওয়ার্কের দিক থেকে সবচেয়ে ভালো র্যাঙ্কিং পাওয়া মানুষকে তার নাম লিখবেন, এবং সবচেয়ে খারাপ র্যাঙ্কিং পাওয়া মানুষের নাম লিখবেন, বুঝছেন। সো এটা খুবই অ্যাগ্রেসিভ একটা মেকানিজম আমার কাছে মনে হয়। সো এর পরের দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট কে পাইলো, সো সেকেন্ড হাইয়েস্ট হয়তো বা সি পাইলো, এবং সেকেন্ড লোয়েস্ট র্যাঙ্কিং এমপ্লয় হচ্ছে ডি, ঠিক আছে। এইভাবে আপনি আপনার সবগুলো এমপ্লয়ীদের নাম আপনি লিখবেন এই লিস্টের মধ্যে, ঠিক আছে। সো এর মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা হবে সো কারা ছিল সবচেয়ে খারাপ, কারা ছিল সবচেয়ে ভালো, ঠিক আছে। তো সবার কাছে যদি এই ধরনের একটা সার্ভে নেওয়া হয়, সো মোটামুটি কিন্তু কারা অন এন এভারেজ ভালো র্যাঙ্কিং এমপ্লয়ের মধ্যে আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে। এরকম যদি হয় সবারই লোয়েস্ট র্যাঙ্কিং এমপ্লয় লিস্টের মধ্যে এই ডি নাম্বার পার্সনের নাম আছে, তখন কিন্তু বোঝা যাবে সে অবশ্যই খারাপ, বুঝছেন। সো আপনার তার টিম ওয়ার্ক অবশ্যই খারাপ, এটা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। সো এটা অন এন এভারেজ একটা ডিসিশন নিতে কিন্তু হেল্প করতেছে। সো এটা গেল একটা বিষয়। তো এরপরে কি আছে?
এর পরে আছে পেয়ার্ড কম্প্যারিজন মেথড। ঠিক আছে, সো আপনার এখানে যেটা করা হবে, তো আপনি হয়তোবা এভাবে আহ, এটা কোথায় আছে, আপনার পেজ নাম্বার 323-এ। ঠিক আছে, সো আপনি হয়তোবা প্রথমে যেটা নিয়ে র্যাঙ্কিং করবেন, সো বিভিন্ন ট্রেডস নিয়ে আলোচনা করা যেতে পারে। সো স্কিলস কমিউনিকেশন স্কিলস এর দিক থেকে এক একজন এমপ্লয়ের কম্পারেটিভ পারফরমেন্স আপনি মানে বিবেচনা করবেন। ঠিক আছে, সো কমিউনিকেশন স্কিল একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন স্কিল, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন স্কিল, একটা হচ্ছে গিয়ে ইনসাইড অফিস। আমি কথার কথা লিখতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে মিস্টার এ, হচ্ছে মিস্টার বি, মিস্টার সি। ঠিক আছে, সো কম্পারেটিভলি স্পিকিং আপনি বলতে পারেন হচ্ছে ওভারঅল এই চারজনের মধ্যে মিস্টার বি এর পারফরমেন্স ভালো ছিল, মিস্টার সি এর পারফরমেন্স ভালো ছিল, মিস্টার পারফরমেন্স ছিল, আর মিস্টার এ এর পারফরমেন্স খারাপ ছিল। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। সো আবার এরকম হতে পারে, সো ভার্বালের দিক থেকে মিস্টার এ এর পারফরমেন্স ভালো ছিল, এনা আবার খারাপ, এনা আবার ভালো, এনা আবার খারাপ। ঠিক আছে, সো এটা গেল একটা ট্রেড স্কিল। কমিউনিকেশন স্কিলের ভিতরে সাবসেকশন করে আপনি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের পারফরমেন্স ভালো নাকি খারাপ কম্পারেটিভলি বেসিসে, সো আপনি অন্য এমপ্লয়ীদের কম্প্যারিজনে পারফরমেন্স ভালো হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করতেছেন। সো ইন দি এন্ড আপনি যোগ করবেন, সো প্লাস কয়টা আছে। সো প্লাস যদি বেশি থাকে একজন মানুষের, তার পারফরমেন্স ভালো। কারো যদি নেগেটিভ পয়েন্ট বেশি থাকে, তখন বুঝে নেবেন তার পারফরমেন্স খারাপ। এই যে মিস্টার ডি এখানে নেগেটিভ দুইটা আছে, সো তার পারফরমেন্স অবশ্যই খারাপ। বি আর সি এর ক্ষেত্রে দেখেন প্লাস প্লাস দুইটা, প্লাস প্লাস দুইটা। ঠিক আছে, এর ক্ষেত্রে আবার নেগেটিভ দুইটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা জাজমেন্ট নিতেই পারে। আর এটা তো গেলো একটা স্কিল। অন্যান্য স্কিলের ব্যাপারে আপনি যখন বলার চেষ্টা করবেন, তখন একটা ডিসিশনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এরপরে যেটা আসে, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল ইনসিডেন্ট মেথড। সো এই মেথডের মাধ্যমে সুপারভাইজার যেটা করবে, সুপারভাইজার উইল ট্রাই টু রাইট ডাউন অর ট্রাই টু রিমেম্বার ওয়ান ক্রিটিক্যাল ইনসিডেন্ট, ক্রিটিক্যাল পজিটিভ ইনসিডেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল নেগেটিভ ইনসিডেন্ট। ঠিক আছে, সো সুপারভাইজার যেটা করবে, সে নোট ডাউন রাখা, মানে সে একটা ডায়েরিতে কন্টিনিউয়াস বেসিসে তার এমপ্লয়ি সম্পর্কে একটা ভালো কাজের বিষয় লিখে রাখবে, একটা খারাপ কাজের ব্যাপারে লিখে রাখবে। সে হয়তোবা একদিন খুব বেশি লেট করে ফেলছিল, সেটা সে নেগেটিভ ইনসিডেন্টের মধ্যে লিখে রাখতে পারবে। বা তার রিপোর্টে খুব ফান্ডামেন্টাল একটা মিস্টেক ছিল, ঠিক আছে, বা এমন হতে পারে সে ফান্ডামেন্টাল কোনো ভুল কথা বলছে মিটিং এ, সেটাও কিন্তু লিখে রাখতে পারে। আবার এরকম হতে পারে, সো কোম্পানি একটা ক্লায়েন্ট হারায় ফেলতেছিল, তখন এই এমপ্লয় এত ভালো একটা কথা বলছে বা এত ভালো একটা ফ্যাক্টর বলছে, যে কারণে কাস্টমার আমাদের সাথে সম্পর্ক রাখার জন্য আগ্রহী হয়েছে। ঠিক আছে, সো এটা কোনো আশা ছিল না, কিন্তু তার একান্ত ব্যক্তিগত কথার কারণে ক্লায়েন্টটা আমাদের সাথে বিজনেস এখনো করতেছে। সো এটা কিন্তু একটা ক্রিটিক্যাল পজিটিভ ইনসিডেন্ট হতে পারে। ঠিক আছে, সো এটা এটা কিন্তু একটা এফেক্টিভ ওয়ে হতে পারে। সো আপনার এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু সবসময় পারফরমেন্স অ্যাপ্রাইজালে কিন্তু থাকে না। ঠিক আছে, সো আপনি যদি এভাবে নোট ডাউন করেন, সো আপনি যদি এভাবে লিখে রাখেন সে এই সময় এই ভালো কাজটা করছিল, সো ওভারঅল তার চাকরি জীবনে কিন্তু এটা একটা ভ্যালু এডিশন হয়। এবং মনে রাখা হলে কিন্তু এমপ্লয়িরা কিন্তু কিন্তু মানে পজিটিভ একটা রিইনফোর্সমেন্ট পাবে, তারা কিন্তু মোটিভেশন পাবে কোম্পানির জন্য ভালো কিছু করার জন্য। শুধু নিজের জন্য করবে না, সে কোম্পানির জন্য এত ভালো কিছু করবে। ঠিক আছে, সো ক্রিটিক্যাল ইনসিডেন্ট মেথডের কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড আছে। সো যারা একদম বেশি খারাপ কিছু মানুষ আছে কোম্পানিতে, সো তাদেরকে আইডেন্টিফাই করাও সহজ,
যে তারা মেজর ফান্ডামেন্টাল কিছু ভুল করে বা আকাম করে। সো ওটা লিখে রাখা যেরকম সহজ, এবং ভালো কিছু মানুষ যারা আছে কোম্পানির জন্য, সেটাও কিন্তু মনে রাখা সহজ। ঠিক আছে, তো আপনারাও এভাবে চিন্তা করতে পারেন। সো আরো অনেকগুলো মেথড আছে এবং এরপর আরো কিছু এরর্স এর বিষয় আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো এবং শেষ করবো। চ্যাপ্টারটা খুব বেশি বড় আমার মনে হচ্ছে না। ঠিক আছে, সো আজকে ক্লাসে কি আর কোনো কারো কোনো প্রবলেম আছে বুঝতে? স্যার আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা একটু প্রোভাইড করলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। এটা ধরে নেন এটা হচ্ছে বোর্ডে লেখার মতো, বুঝছেন? সো আমি এক্সপেক্ট করতেছিলাম আপনারা খাতাতেই লিখবেন, বাট আমি দিয়ে দিব, সমস্যা নেই।